আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব ভেনেজুয়েলা উপকূলের কাছে তেলবাহী ট্যাঙ্কারকে এবার ধাওয়া যুক্তরাষ্ট্রের। আরও জানিয়ে দেব পশ্চিম তীরে নতুন 19টি বসতি স্থাপন অনুমোদন দিল ইসরায়েল। এবার গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুরস্কের। এদিকে জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার। অন্যদিকে চলতি বছরেই হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের কাজ সম্পন্নের দাবি লেবাননের। সর্বশেষ জানিয়ে দেব ইউরোপের সাথে সামরিক চুক্তি বাতিলের অনুমোদন রুশ সরকারের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভেনেজুয়েলা উপকূলের কাছে তেলবাহী ট্যাঙ্কারকে এবার ধাওয়া যুক্তরাষ্ট্রের। ভেনেজুয়েলা উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় জ্বালানি তেলবাহী একটি নৌযানকে ধাওয়া করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। দুই দেশের সম্পর্কে বিদ্যমান উত্তেজনা আরও জোরালো হওয়ার মধ্যে এই খবর পাওয়া গেল। এর আগে চলতি মাসে মার্কিন কর্তৃপক্ষ ভেনেজুয়েলা উপকূলের কাছ থেকে জ্বালানি তেলের 2টি ট্যাঙ্কার অবরুদ্ধ করে। সর্বশেষ গত শনিবার এই ট্যাঙ্কার অবরুদ্ধ করা হয়। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেন, গতকাল রোববারের অভিযানে ভেনেজুয়েলার নৌবহরে থাকা একটি জাহাজকে ধাওয়া করা হয়েছে। এটি ভেনেজুয়েলার নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার অবৈধ কৌশলের অংশ। ওই কর্মকর্তা আরও বলেন, জাহাজটিতে ভুয়া পতাকা উড়ানো হয়েছে। এটি অবরুদ্ধ করার জন্য বিচারিক আদেশ রয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, মাদক সম্পর্কিত অপরাধের ক্ষেত্রে জ্বালানি তেলের অর্থ ব্যবহার করছে ভেনেজুয়েলা। আর ভেনেজুয়েলা জ্বালানি তেলের ট্যাঙ্কার জব্দ করার ঘটনাকে চুরি ও অপহরণ হিসেবে উল্লেখ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ভেনেজুয়েলায় আসা যাওয়া করা সব নিষিদ্ধ জ্বালানি তেলের ট্যাঙ্কার অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন। বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত জ্বালানি তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। দেশটি ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তাদের সম্পদ চুরির চেষ্টার অভিযোগ এনেছে। গত রোববার ধাওয়া দেওয়ার ঘটনাটি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মার্কিন প্রশাসন। ট্যাঙ্কারটির সঠিক অবস্থান ও নাম এখনও জানা যায়নি। পণ্যবাহী নৌযান চলাচল শনাক্তকারী ওয়েবসাইট ট্যাঙ্কারট্রাকার্স.com জানিয়েছে, গত সপ্তাহ পর্যন্ত ভেনেজুয়েলার জলসীমায় থাকা বা দেশটির কাছাকাছি আসা 80টি জাহাজের মধ্যে 30টিরও বেশি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল। গত শনিবার যে ট্যাঙ্কারটি অবরুদ্ধ করা হয় সেটি পানামার পতাকাবাহী। আন্তর্জাতিক জলসীমা থেকেই সেটির অবরুদ্ধ করা হয়, তবে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় এটির নাম ছিল না। যুক্তরাষ্ট্র বলেছে, নিষেধাজ্ঞার তালিকায় নাম না থাকলেও ট্যাঙ্কারটি ভেনেজুয়েলার নিষেধাজ্ঞাভুক্ত জ্বালানি প্রতিষ্ঠান PDVSA এর জ্বালানি তেল পরিবহন করেছিল। বিবিসি যাচাই করে দেখেছে, গত 5 বছরে ট্যাঙ্কারটি গ্রিস আর লাইবেরিয়ার পতাকা বহন করেছে। পশ্চিম তীরে নতুন 19টি বসতি অনুমোদন দিল ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতি চললেও ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে 19টি ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। দেশটির কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই তথ্য জানিয়েছেন। বিবিসিকে স্মোট্রিচ বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতসকে এই বিষয়ে প্রস্তাব দেন এবং গতকাল তা অনুমোদন পায়। তার ভাষায়, সম্ভাব্য স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ রুদ্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মোট্রিচ নিজেও পশ্চিম তীরের একজন বসতি স্থাপনাকারী। এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে সৌদি আরব। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে হুমকির মুখে ফেলেছে। আন্তর্জাতিক আইন উপেক্ষা করে বহু বছর ধরেই পশ্চিম তীরে বসতি স্থাপন করছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে গত 3 বছরে এই কার্যক্রম আরও বেড়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে পশ্চিম তীরে ইসরায়েলি বসতির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে। ইসরায়েলি মানবাধিকার সংস্থা পিস নাও এর তথ্য অনুযায়ী বর্তমানে পশ্চিম তীরে প্রায় 160টি অবৈধ বসতি রয়েছে, যেখানে প্রায় 7 লাখ ইসরায়েলি বসবাস করছে। গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুরস্কের। গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে তুরস্ক। দেশটির দাবি, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় প্রায় 2 মাস পেরিয়ে গেলেও ইসরায়েল ধারাবাহিকভাবে তা লঙ্ঘন করছে। এর ফলে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাক্কান ফিদান। গত রোববার 21 ডিসেম্বর ডেইলি সাভার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার যুক্তরাষ্ট্রের মিয়ামিতে কাতার, মিশর ও তুরস্কের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ফিদান বলেন, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন শান্তি প্রক্রিয়াকে অত্যন্ত জটিল করে তুলেছে। ফিদান জানান, মিশরের শাম আল শেখ শান্তি সম্মেলনে গৃহীত চুক্তির ভিত্তিতে গাজা শান্তি পরিকল্পনা শুরু হয়েছিল। প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর এবং সর্বশেষ জিম্মি মুক্তির পর এখন দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার শর্তাবলী নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, শাম আল শেখের পর
পর গতকালের বৈঠকটি সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আমরা গভীর রাত পর্যন্ত বিভিন্ন ফরম্যাটে আলোচনা চালিয়ে গেছি। বৈঠককে আশাব্যঞ্জক আখ্যা দিয়ে ফিদান বলেন, প্রথম ধাপে যেসব সমস্যা দেখা দিয়েছে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে তুরস্ক হিসেবে আমরা স্পষ্টভাবে বলেছি, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন শান্তি পরিকল্পনাকে ঝুঁকির মুখে ফেলেছে এবং দ্বিতীয় ধাপে যাওয়ার পথে বড় বাধা তৈরি করেছে। ইসরায়েলের চলমান লঙ্ঘন পরিস্থিতিকে অত্যন্ত কঠিন করে তুলেছে। ফিলিস্তিনিদের অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েল বারবার চুক্তি লঙ্ঘন করেছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া 2 বছরের যুদ্ধে গাজায় 70,000-এর বেশি মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু, এবং আহত হয়েছে আরও প্রায় 1,70,000 মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় অন্তত 395 জন নিহত এবং 1088 জন আহত হয়েছে। ফিদান আরও বলেন, বৈঠকে গাজার পুনর্গঠন নিয়ে একটি প্রাথমিক পরিকল্পনাও উপস্থাপন করা হয়েছে। গাজা নিয়ে আমাদের কাছে 3টি বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, গাজা পরিচালিত হবে গাজার জনগণের দ্বারা। দ্বিতীয়ত, গাজাকে কোনোভাবেই ভৌগোলিকভাবে বিভক্ত বা বিভক্ত করা যাবে না। তৃতীয়ত, গাজায় যা কিছু করা হবে তা গাজার মানুষের কল্যাণের জন্যই করতে হবে। তিনি জানান, গাজার পুনর্গঠনে বড় অঙ্কের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে, তবে সেই বিনিয়োগের সুফল অবশ্যই গাজার জনগণের কাছে পৌঁছাতে হবে। বৈঠকে গাজার প্রশাসন ধীরে ধীরে টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত একটি কমিটির কাছে হস্তান্তর, একটি শান্তি পরিষদ গঠন ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হয়। তবে এই বাহিনীতে কারা অংশ নেবে তা নিয়ে ইসরায়েলের আপত্তি রয়েছে। বিশেষ করে তুর্কি সেনা অন্তর্ভুক্তির বিরোধিতা করেছে তেল আবিব, যদিও আশকার আফগানিস্তান ও বলকান অঞ্চলে শান্তিরক্ষা মিশনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার। জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA গত রোববার 21 ডিসেম্বর এক বিবৃতিতে জানিয়েছে, জাপানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা যে কোনো মূল্যে রোধ করা উচিত, কারণ এটি মানবজাতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইনস্টিটিউট ফর জাপান স্টাডিজ এর পরিচালক এক বিবৃতিতে বলেন, জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা শুধু এশিয়ায় নয়, পুরো বিশ্বের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে। তার ভাষায়, জাপানের পারমাণবিক হওয়ার প্রচেষ্টা মানবজাতির জন্য এক মহাবিপর্যয় বয়ে আনবে। যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, উত্তর কোরিয়ার এই প্রতিক্রিয়ার পেছনে রয়েছে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার সাম্প্রতিক মন্তব্য। জাপানের বার্তা সংস্থা কিয়োদো নিউজের খবরে বলা হয়, ওই কর্মকর্তা প্রকাশ্যে বলেছেন, টোকিওর পারমাণবিক অস্ত্র রাখা উচিত। এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়া দাবি করেছে, এটি কোনো বিচ্ছিন্ন বা বেপরোয়া মন্তব্য নয়, বরং জাপানের বহুদিনের পারমাণবিক অস্ত্রায়নের আকাঙ্ক্ষারই প্রতিফলন। উত্তর কোরিয়ার মতে, জাপান তাদের তথাকথিত অপারমাণবিক নীতি পুনর্বিবেচনার কথা বলে কার্যকর একটি লাল রেখা অতিক্রম করেছে। বিবৃতিতে বলা হয়, জাপানের কর্মকর্তাদের মন্তব্যগুলোই বলে দিচ্ছে টোকিও এখন প্রকাশ্যেই পারমাণবিক অস্ত্র অর্জনের বাসনা জানাচ্ছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্র যখন গত অক্টোবরে দক্ষিণ কোরিয়াকে একটি পারমাণবিক সাবমেরিন নির্মাণের অনুমোদন দেয়, তার পরপরই জাপানের এই ধরনের মন্তব্য জোরালো হতে শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জিমিং এর সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে শীর্ষ বৈঠকের পর ওই অনুমোদন দিয়েছিলেন। উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা সতর্ক করে বলেন, জাপান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে তবে এশিয়া ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের মুখে পড়বে। তবে তিনি পিয়ংইয়ং এর নিজস্ব পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো মন্তব্য করেনি। ধারণা করা হয়, উত্তর কোরিয়া নিজেই একটি ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের অধিকার। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও নিরস্ত্রীকরণের আহ্বান থাকার পরও দেশটি তার পারমাণবিক সক্ষমতা বজায় রাখা ও সম্প্রসারণের ঘোষণা দিয়ে আসছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘের দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিম সন গিয়ং বলেন, পারমাণবিক অস্ত্র তাদের রাষ্ট্রীয় আইন, জাতীয় নীতি এবং সার্বভৌম অধিকারের অংশ, যা তারা কোনো পরিস্থিতিতেই ত্যাগ করবে না। চলতি বছরেই হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের কাজ সম্পন্নের দাবি লেবাননের। চলতি বছর শেষ হওয়ার আগেই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের কাজ প্রায় সম্পন্নের দাবি করেছে লেবানন। গত শনিবার 20 ডিসেম্বর এক বিবৃতিতে এই কথা জানিয়েছে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। তিনি জানান, ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির অংশ হিসেবে হিজবুল্লাহকে নিরস্ত্র করার উদ্যোগ নেওয়া হয়। এর ভিত্তিতে প্রথম ধাপে লিতানি নদীর দক্ষিণ অঞ্চলের হিজবুল্লাহ সদস্যদের অস্ত্র পরিত্যাগ কার্যক্রম প্রায় শেষের পথে। এরপর দ্বিতীয় ধাপে লিতানি নদীর উত্তরাঞ্চলের হিজবুল্লাহ সদস্যদের নিরস্ত্রীকরণের পদক্ষেপ নেবেন তারা। এর আগে গত 5 আগস্ট যুক্তরাষ্ট্রের আহ্বানে লেবানন সেনাবাহিনীকে এই কাজে নিযুক্ত করেছিল দেশটির সালাম সরকার।
ইউরোপের সাথে সামরিক চুক্তি বাতিলের অনুমোদন রুশ সরকারের। উত্তেজনার মাঝেই ইউরোপীয় দেশগুলোর সাথে স্বাক্ষরিত সামরিক চুক্তি বাতিলের অনুমোদন দিয়েছে রুশ সরকার। গত শনিবার 20 ডিসেম্বর দেশটির সরকারি ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। সেনা যুদ্ধের পর 1992 থেকে 2002 সালের মধ্যে বেশি কিছু ইউরোপীয় দেশের সাথে দ্বিপাক্ষিক সামরিক চুক্তি করেছিল রাশিয়া। এসব দেশের মধ্যে রয়েছে জার্মানি, পোল্যান্ড, নরওয়ে, বুলগেরিয়া ও রোমানিয়া সহ বেশ কিছু দেশ। তবে 2022 সালে ইউক্রেনের সাথে যুদ্ধে জড়ানোর পর ইউরোপীয় দেশগুলোর সাথে সম্পর্কের গুরুতর অবনতি ঘটে মস্কোর। এরই জেরে এই সিদ্ধান্ত নিয়েছে পুতিন প্রশাসন।